দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশের প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ, নানার কবরে চিরনিদ্রায় শায়িত। চতুর্থ টি-20তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, মিরপুরে ম্যাচ সন্ধ্যা 6টায়। সমবায়ের মাধ্যমে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রাম উন্নয়ন সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে আরও জানান, প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে সরকার কাজ করে যাচ্ছে। এই সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধন করে আমার বাড়ি আমার খামার করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একদিনের সফরে জন্মভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সড়ক পথে পদ্মা সেতু হয়ে পৌঁছান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন পাটগাতি ইউনিয়নের দাড়িয়াকুল গ্রামের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষির সামগ্রিক উন্নয়ন ও দেশব্যাপী কর্মসংস্থান তৈরিতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম পরিবর্তন করে আমার বাড়ি আমার খামার করার নির্দেশ দেন তিনি। টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, সে কিষানি তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিন পত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথেষ্টভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না। উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়ে সরকার প্রধান কৃষি উন্নয়ন ও সমবায়ের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা, আমার সাথে আমাদের সেই তুমি দাঁড়াও ধরে দেখায়, আবার সেই সমবায়ের মন্ত্রী বানিয়েছে তাকে, সেটি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছে, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। পরে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাইসাইকেল, ভ্যান ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন ওই এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বেলা 3টায় সমাবেশ শুরু হয়। তার আগে দলের নেতা কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। 19টি শর্তে নয়াপল্টনে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত আসিম জাওয়াদ তার নানার কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। দুপুর 3টায় মানিকগঞ্জের শেওতা কবরস্থানে গার্ড অফ অনার শেষে তাকে দাফন করা হয়। এই সময় আসিম জাওয়াদের পরিবার, বিমান বাহিনীর কর্মকর্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে বাদ জুম্মা মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নিহতের জানাজা হয়। বেলা 12টার দিকে জাওয়াদকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি মানিকগঞ্জ স্টেডিয়ামে পৌঁছায়। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে বইছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে স্তব্ধ জাওয়াদের পরিবার, একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
চোখের পলকেই সব শেষ। মাত্র ৩২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মেধাবী এই যুবক। ৬ বছরের মেয়ে আয়জা আর ১ বছরের ছেলে আয়াজ বুঝতেই পারছে না তাদের বাবা নেই, আর ফিরবে না কোনোদিন। মানিকগঞ্জ জেলা শহরে জাওয়াদের বাড়িতে এখন শোকের ছায়া। ছেলেকে হারিয়ে স্তব্ধ মা নীলুফার আক্তার খানম। স্ত্রী রিফাত অন্তরা ও ২ সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাস করতেন আসিম জাওয়াদ। নিজের জীবন উৎসর্গ দিয়ে সবাইকে সে রক্ষা করার চেষ্টা করেছে। এখানে সে ঈদের মধ্যেও আসছিল, আমাদের সাথে দেখা করছে, কথা হয়েছে, কিন্তু এরকম দুর্ঘটনা যে ঘটে গেল এটা আসলে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি। ওদের ব্যাচে ও ফার্স্ট বয় ছিলেন, ও সোল্ডও পেয়েছিলেন এবং চায়নাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে যতগুলা ট্রেনিং হয়েছে সব ট্রেনিংয়েও ফার্স্ট হয়েছিল। ২০১১ সালে কমিশন লাভ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। ক্যাডেটদের সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনারও পেয়েছেন তিনি। পেশাদারি দক্ষতা সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্পেস ট্রফি ফর বেস্ট ইন ফায়ারিং অর্জন সহ চীন ও ভারত থেকে বিভিন্ন ট্রেনিং কোর্স সম্পন্ন করে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলেছিলেন মেধাবী জাওয়াদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-তে আগুন লেগে বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমলেও বাজারে গিয়ে ঘাম ছুটছে ক্রেতার। প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। চরম অস্থিরতা চলছে মাছের বাজারে। এর মধ্যে ১ কেজি ওজনের একটি ইলিশ কিনতে খরচ হবে ২,৮০০ টাকা। রাজধানীর কারওয়ান বাজারে ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকা বিক্রেতাদের। রূপালী ইলিশের ক্রেতা পাওয়াই যে কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ মাছের রাজার দামটাও যে রাজকীয়। তাই কুলীন প্রজার পক্ষে ইলিশের স্বাদ নেয়া বাতুলতা মাত্র। ১ সপ্তাহ আগেও ১ কেজি সাইজের ইলিশ ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হয়েছে, আর ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম ছিল ১,৬০০ টাকার মধ্যে। সপ্তাহ ঘুরতেই বড় ইলিশ ২,৫০০ থেকে ২,৮০০ ও ছোট ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায় ঠেকেছে। ১ সপ্তাহ আগে একটু কম ছিল, এখন নদীতে মাছই নেই, দেন আমাদের দোকানপাট খালি। ১ কেজিটা বিকতে আছে আপনার ২২০০-২৪০০, আর ৮০০-৯০০ গ্রামটা ২,০০০, ১৮০০ এইরকম। কারণ এটা তো এক দামের বাজার না, আপনি দাম বললে অপমানিত হতে হয়, মুখের সামনে অপমানজনক কথাবার্তা বলে, মানে একটা জিম্মি হয়ে গেছে আসলে বাজারটা। কিচ্ছু করার নাই আমাদের, আসলে হয় আমাদের দাম দিয়ে খেতে হবে, না হলে চলে যান। শুধু ইলিশ নয়, বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। বিক্রেতার সেই পুরানো জবাব, সরবরাহ কম তাই দাম বেড়েছে। আগে ছিল যেটা ১১০-২০, সেটা ১৬০-৭০ টাকা, এটা বাড়ছে আগের থেকেই। আর এখন তো ৩৬ মাস পানি মনে করেন সাপ কলে পানি আসে না, মাছের যখন সিজন বাইরে যাবে, মালের দাম কমে যাবে। বাজার ঘুরে দেখা যায় গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দামই চড়া। গড়ে ৫০ টাকার নিচে সবজি মেলা দায়। ১৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচের কেজি। আগে আসছিল ৪০ টাকা, ৫০ টাকা হয়েছে, ১০ টাকা প্রতি কেজি মালে ১০ টাকা বাড়ছে। আমাদের তো এই লিমিটেড টাকার মধ্যে সংসারটা টোটালটা চালাতে হচ্ছে, তো এটা আমাদের জন্য বাড়তি প্রচুর চাপ অনুভব করি আমরা। বাজারে আসলে আসলে ভয় লাগে। এখন রোজার ঈদের পর থেকে বাড়তে শুরু করেছে আলু, পেঁয়াজের দাম। আলু ৫৫ ও পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি, যা বাজার ভেদে আরও বেশি হাঁকছেন বিক্রেতারা। পেঁয়াজ আরও বাড়বে, পেঁয়াজ এখন আমরা যদি কালকে যদি আর ২ টাকা বাড়ে, তাহলে আমাকে ৫ টাকা বাড়াইতে হবে। এই আলু পেঁয়াজের তো দাম একদম মানে সাধারণ আমাদের নাগালের বাইরে। এতই দাম বেড়ে গেছে যে এটি আর ক্রয় ক্ষমতার মধ্যে নাই মানুষের। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১,১০০ টাকায় স্থিতিশীল রয়েছে। দিলশাদ অ্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি নিয়ে নিরাপদে অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট। সকাল 8:50 শারজাহ থেকে 198 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে নামে বিমানটি। বিমানবন্দরের রানওয়েতে নামার আগে বিমানটির হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দক্ষতার সাথে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে ফ্লাইটটি রানওয়ে থেকে পুশকার ট্রেলার দিয়ে টেনে নিয়ে আসা হয়। বিমানটির মেরামত কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের বাঁশখালীর প্রবেশ মুখে সাঙ্গু নদীতে নির্মিত তৈলারদ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ, সেতুর টোল প্রত্যাহার এবং ইজারাদার কর্তৃক বাঁশখালীবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন আমরা বাঁশখালীবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৈলারদ্বীপ সেতুর অন্যায্য টোল বাঁশখালীবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইজারাদার প্রতিনিয়ত অতিরিক্ত টোল আদায় করছে, ফলে টোল আদায় রূপ নিয়েছে চাঁদাবাজিতে। বাঁশখালীর মানুষ দীর্ঘদিনের সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। অবিলম্বে তৈলারদ্বীপ সেতুর টোল প্রত্যাহারের দাবি জানান বাঁশখালীবাসী। শেষ ঠিকানার নিপুণ কারিগর কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া। নিজ এলাকা বা আশপাশের কারো মৃত্যুর খবর পেলে নিজেই কবর খুঁড়তে ছুটে যান তিনি। 53 বছর ধরে বিনা পারিশ্রমিকে এ কাজ করছেন মনু মিয়া। ঘোড়ার পিঠে ছুটে চলেছেন মনু মিয়া। পিঠে ঝোলানো ব্যাগ, যাতে রয়েছে কবর খোঁড়ার সরঞ্জাম। মনু মিয়ার এভাবে ঘোড়ায় ছুটে চলা দেখলে স্থানীয়রা বুঝতে পারেন কেউ মারা গেছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের 70 বছর বয়সী মনু মিয়া গত 53 বছর ধরে কবর খোঁড়ার কাজ করছেন। এ পর্যন্ত 2971টি কবর খুঁড়েছেন তিনি। যে কোনো সময় রাত আর দিন নাই আমি রেডি আছি, আল্লাহ রহমত। জ্বর হতে হয়, জ্বর ভালো জায়গা শুনলে পরে আমি দৌড়টা যাই গুরুস্থানে গেলে পরে এটা একটা অন্য একটা বিভাগ আয়ে, এটা একটা শক্তি আয় আলাদা মনে বড় তাহে লাল 16 রঙের 14টা গুঁড়া বদলাইছি এই পর্যন্ত আমি। স্থানীয়রা জানান, দাফনের সময় জেনে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মৃতের বাড়িতে ছুটে যান মনু মিয়া। কবর খোঁড়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। ছোটবেলা থেকে দেখতেছি উনি তার নিজের টাকা দিয়ে এই যন্ত্রপাতি যা আছে সব নিজের টাকা দিয়ে কিনছে। এমনকি তার জমি বিক্রি করে সে দূর দূরান্তে যাওয়ার জন্য একটা ঘোড়া পর্যন্ত কিনছে। আমাদের মানুষ যদি মারা যায় তা আমারও কোনো নিষেধ না, মানুষের যদি প্রথম পড়াতে আমার নিব। দেশান্তরে বিভিন্ন উপজেলা জেলায় পর্যায়ে যায়। উনি এতগুলো যন্ত্রপাতি নিয়ে গুড় খোঁড়ার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘোড়া দিয়ে ছুটে যায়, তখন ওনার জন্য আমাদের চিন্তা হয় এবং কষ্ট হয় যে কখনো ওনারও বা কোনো অঘটন ঘটে কিনা। 1971 সালে মায়ের কবর খোঁড়ার কাজে অংশ নিয়েছিলেন কিশোর মনু মিয়া। সেই থেকেই শুরু। মনু মিয়া যেসব কবর খোঁড়েন তাদের নাম ঠিকানা খাতায় লিখে রাখেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইকবাল শামসের বাবা মার সন্ধান এবং মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রাজধানীর ডিআরইউর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের দাবি, সামাজিকভাবে হয়রানির পাশাপাশি মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। ইকবাল শামসের পালক পিতা একেএম শামসুল হক ও তার স্ত্রী মাহমুদা হক আইন অমান্য করে ইকবাল শামসকে পালক সন্তান হিসেবে নিজের কাছে পালন করেন। ইকবাল শামসের স্ত্রীর দাবি, বাবা মায়ের প্রকৃত তথ্য গোপন রাখা হয়েছে, পাশাপাশি পালক পিতার দ্বারা নানাভাবে নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের। এ অবস্থায় মিথ্যা মামলা থেকে ইকবাল শামসের মুক্তি ও প্রকৃত বাবা মায়ের সন্ধানের দাবি জানানো হয়। দেড় মাসেরও বেশি জেলে থাকার পর অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর জামিন মঞ্জুর করেন। আগামী 1 জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে তিহার জেলে ফেরত যেতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় আম আদমি পার্টিকে ভোটের মুখে নতুনভাবে উজ্জীবিত করে তুলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করে, যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পর্ক স্বাভাবিক করতে ভারত সফরে গেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মুসা জামির। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। অবাঞ্ছিত মন্তব্য আচরণ যাতে সম্পর্কহানির কারণ না হয় সেজন্য সরকারের সচেষ্ট থাকার কথা জানান মুসা জমির। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি প্রকাশিত হওয়ার পর মালদ্বীপের কয়েকজন মন্ত্রী মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপ বিরোধী প্রচার তীব্রতর হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করেই অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব রাফাতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায় ভারী অস্ত্র নিয়ে স্থল অভিযানও শুরুর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে 10 লাখেরও বেশি বাসিন্দা সীমান্ত শহর রাফাতে আশ্রয় নেন। তবে 6 মে সোমবার রাফার পূর্বাঞ্চলে স্থল অভিযান চালানো হবে বলে বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই নির্দেশনার পর এখন পর্যন্ত 80,000-এরও বেশি মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ উদ্বেগ জানিয়ে বলছে রাফায় স্থল অভিযান এক ভয়াবহ অমানবিক পরিস্থিতি তৈরি করবে। এদিকে যুক্তরাষ্ট্র সরে গেলেও একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে কোনো সমাধান ছাড়াই শেষ হলো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভ এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৈশ্বিক ধর্মঘট ও কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষত টুইটার সয়লাব হয়ে গেছে গাজায় হামলা বন্ধ ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার দাবির পোস্টে। 10 মে বৈশ্বিক ধর্মঘট ও কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় পোস্টে। পোস্ট করার 16 ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ আর রিটুইট হচ্ছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, সাথে চলছে বিক্ষোভ দমনে ধরপাকড়। স্পেনের বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জাপানের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে ক্রমহ্রাসমান জনসংখ্যা। ফলে দেশটিতে খালি বাড়ির সংখ্যা 90 লাখ ছাড়িয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে জাপানের প্রায় 1/3 বাড়ি খালি হয়ে যেতে পারে। জাপানে খালি পড়ে থাকা বাড়িগুলোকে বলা হয় আকিয়া। পরিত্যক্ত এসব বাড়ির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এই খালি বাড়িগুলোর প্রত্যেকটিতে 3 জন করে রাখলে অস্ট্রেলিয়ার সবাইকে জাপানেই রাখা সম্ভব। সরকারি তথ্য মতে জাপানে মোট বাড়ির প্রায় 14% খালি পড়ে আছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বাড়িগুলো খালি পড়ে থাকার মূল কারণ বেশিরভাগ বাড়ির উত্তরাধিকাররা গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছেন, তবে শহরেও অনেক খালি বাড়িঘর পড়ে আছে। সমীক্ষা অনুযায়ী 90 লাখ বাড়ির মধ্যে বর্তমানে কেবল 3,30,000 বাড়ি বিক্রয়ের জন্য তালিকাভুক্ত রয়েছে। জাপানে বাড়ি সহ জমির তুলনায় খালি জমির করের পরিমাণ বেশি, তাই অনেকেই পুরনো বাড়ি না ভেঙে পরিত্যক্ত অবস্থায় রেখে দেন। অনেকে করের বোঝা মাথায় না নিতে বাড়ির উত্তরাধিকারও দাবি করেন না। তবে সম্প্রতি বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ দেখা যাচ্ছে, তবে বাড়িগুলো ঠিকভাবে সংস্কার করতে পারে এমন ঠিকাদার খুব বেশি নেই। তাছাড়া ঐতিহ্যবাহী বাড়িগুলোর কাজ যারা করতেন তাদের সংখ্যাও কমে আসছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। সিরিজের চতুর্থ টি-20তে সন্ধ্যা 6টায় বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হলেও টাইগারদের লক্ষ্য সাফল্য ধরে রাখা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20তে দারুণ খেলেছেন তাসকিন, সাইফুদ্দিনরা, তবে ব্যাটারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি। বিশেষ করে টপ অর্ডাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সিরিজটা নিজেদের হলেও বাকি 2 ম্যাচে তাই লিটন, তানজিদ, তামিমদের কাছ থেকে বড় জুটি চায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের
যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। সিরিজ জয় নিশ্চিত হয়েছে চট্টগ্রামে। এবার ঢাকায় হোম অফ ক্রিকেটে জিম্বাবুয়েনদের হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। 10 মাস পর টি-20 দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, সাথে আছেন সৌম্য সরকারও। তাতে দলের আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়েছে। সৌম্য ভাই লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট, এবং ফিট দেখেই হয়তো দলেও আছে। খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। এদিকে অতিথিদের চাওয়া নিজেদের খুঁজে পাওয়ার। মিরপুরে চেনা উইকেটে সিরিজে কামব্যাকের মিশনে আসতে পারে একাদশে পরিবর্তন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বদলে যাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের চিত্র। জায়ান্ট দলগুলোকে পেছনে ফেলে উত্থান ঘটেছে আন্ডারডগদের। চলতি মৌসুমে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন ও আটলান্টা নাম। এর মধ্যে লেভারকুসেন ইউরোপা লিগের ফাইনাল সহ নাম লিখিয়েছে অপরাজিত থাকার রেকর্ডে। এই ছবিটার কথা মনে আছে? গত মৌসুমের শেষ দিনে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় লিগ শিরোপা হারিয়ে সমর্থকদের সামনে কেঁদেছিলেন বরুসিয়া ডর্টমুন্ড কোচ তেরজিচ। তিনি এবার প্রতিপক্ষের মাঠে দর্শকদের সামনে দাঁড়ালেন মাথা উঁচু করে। জার্মান বুন্দেসলিগায় শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়ার পর পয়েন্ট তালিকায় এখন ডর্টমুন্ড আছে 5ম স্থানে। লিগে ছন্দে না থাকায় এবারও বাজির দরে চ্যাম্পিয়ন্স লিগেও ডর্টমুন্ডকে সেভাবে গোনায় ধরেনি অনেকে। তবে তেরজিচ টেকনিকে ঘুচল 11 বছরে খরা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বরুসেনরা। জার্মান লিগ শিরোপা মানেই এক দশক ধরে সবাই ধরে নিয়েছে ট্রফিটা যাবে বায়ার্ন মিউনিখের শোকেজে। এবার ভিন্ন পয়েন্ট টেবিল। বায়ার্নের সাথে 10 পয়েন্টের ব্যবধান রেখে লিগের সিংহাসনটাও নিজেদের দখলে নিয়েছে বায়ার্ন লেভারকুসেন। স্বপ্নের যাত্রা এখানেই শেষ নয়। 36 বছর পর ইউরোপা লিগের ফাইনালেও জায়গা করে নিল তারা। 2 লেগে রোমাকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল মঞ্চে জাভি আলোনসোর শিষ্যরা। সেই সাথে চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 49 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করেছে জার্মান দলটি। তারা ভেঙেছে ইউরোপের ফুটবল ইতিহাসের 59 বছর আগের করা বেনফিকার রেকর্ড। এবারে মৌসুমটা প্রত্যাবর্তনে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য, যেমন ইতালিয়ান ক্লাব আটালান্টা। সিরিয়ায় 5ম স্থানে থাকা দলটি ইউরোপা লিগে রীতিমতো দাপট দেখিয়েছে। সেমিফাইনালে 2 লেগ মিলিয়ে মার্সেইকে বিদায় করে তারা এখন শিরোপার মঞ্চে। প্রতিপক্ষ লেভারকুসেনের সাথে তাদের মহারণ 22 মে ডাবলিনে। শুনতে অবিশ্বাস্য লাগলেও অ্যাস্টন ভিলা কিন্তু একসময় ইউরোপের সেরা দল। 1981-82 মৌসুমে ইউরোপিয়ান ক্লাব জিতেছিল তারা। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগে শিরোপা জিতেছে 7 বার, কিন্তু টানা ব্যর্থতায় কান্নায় পরিণত হয় সেসব গল্প। তবে এই মৌসুমে হারানো সেই গৌরব কিছুটা হলেও পুনরুদ্ধার করেছে তারা। লম্বা সময় পর্যন্ত শিরোপা দৌড়ে ছিল উনাই এমেরির শিষ্যরা। বড় কোনো অঘটন না ঘটলে প্রথমবারের মতো বর্তমান সংস্করণে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা শুধু সময়ের ব্যাপার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জে আসিম জাওদের জানাজায় হাজারো মানুষ, নানার কবরে চিরনিদ্রায় শায়িত। চতুর্থ টি-20তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে ম্যাচ সন্ধ্যা 6টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।